5 বছর পর দেশ ফিরে একটা ক্যাফের ভেতর যেতেই ওয়েটার হিসেবে নিজের বউকে দেখে চমকালো নেভি ক্যাপ্টেন ইরাত, যাকে সে 5 বছর আগে ফেলে চলে গিয়েছিল দেশের বাইরে। 5 বছর আগে নেভি অফিসার হিসেবে দেশ ছেড়েছিল ইশতিয়াক চৌধুরী ইরাত। আজ এত বছর পর লম্বা ছুটি পেয়ে বাড়ি ফিরেছে। সকাল 8টা, ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে বের হতে গেটের বাইরে ছিল নেভি সাদা বাস, যেখানে বড় বড় করে লেখা বাংলাদেশ নেভি। ক্যাপ্টেন এক এক না আনলেই নয়, এমনই একটা সবসময় যত্ন পায়। আর এজন্যই আপনি আপনাদের সমস্যা দেন না বলেই লেফটেন্যান্ট তিহান ঠোঁট উল্টে ইরাদের দিকে তাকালো। ট্রেনিং এর শুরু থেকেই তিহানের সাথে ইরাদের পরিচয় হয়। তারপর বোল্ডিং তৈরি হয় বেশ ভালো। ইরাত মুখটা তখনও গম্ভীর করে রেখেছে, সামনে পা বাড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, ইটস মাই ফ্রেন্ডস তিহান। তোমাদের আগে একে দেখা রাখা উচিত, কারণ এটা অনেক ছোট। বলেই ইরাত বা হাতে থাকা ছোট্ট গোল অ্যাকুরিয়ামটা উঁচুতে তুলতে চোখে পড়ল এক গোলাপের পাপড়ির মতো ছাড়ানো মাছ, নাম ব্লু রোস্টেইল। সুন্দর করে বুট বুট চলছে পানির ভেতরে, লেজারটা একদম গোলাপের মতো সারানো। থাইল্যান্ডে তেলিং চলাকালীন এই মাছটি সমুদ্র থেকে সংগ্রহ করেছিল। দেখতে যেমনটি সুন্দর তেমনি আকর্ষণীয়। ট্রেনিংয়ের ফাঁকের সময় পেলেও মাছটা যত্ন নেয় সাথে। ইরাদের পরনে ফর্মাল ড্রেস আপ, আজ একটা ব্ল্যাক শার্টার ব্ল্যাক প্যান্ট। 6 ফুট লম্বা গঠনে সুঠাম দেহের এক পুরুষ। ফর্সা গঠনের ওপর তার সারু নাক, চওড়া কপাল, মাথায় কালো চুল। চুলগুলো একদম প্রফেশনালের ধারায় বজায় রেখে কাটছাঁট করে ছোট্ট ছোট্ট রাখা হয়েছে, যে কেউই দেখলে বুঝে যাবে কোনো চাকরিজীবী যুবক সে। এক কাঁধে ব্যাগ রেখে হাতে ছোট্ট অ্যাকোরিয়াম আর অন্য হাতে লাকেশ টানতে টানতে বসে উঠল তার দেখা দেখি তার সাথে আসা 12 থেকে 13 জন অফিসার। একে একে তারাও বসে উঠল সবাই। তারাও ইরাদের মতো কেউ 4 বছর তো কেউই 3 বছর ডিউটি ট্রেনিং ইউএন্ড মিশন শেষ করার জন্য দেশে ছেড়েছিল। সবার চোখে মুখে যেন উপচে পড়েছে ছুটির অনাবিক আনন্দ। এত বছর দেশের বাইরে থেকেছে, আজ যেন নিজের দেশে পা রেখে এক প্রশান্তির ছোঁয়া পাচ্ছে। বাসের নিজের সিটে হেলান দিয়ে বসে ইরাত ফোন অন করতেই দেখতে পেল তার বাড়ি থেকে কয়েকবার ফোন দিয়েছে। ইরাত তার দেখে শুধু মৃদু হেসে উঠল। মাকে সারপ্রাইজ দিবে বলে বাড়ির কাউকে জানানো হয়নি যে আজ ফিরেছে সে। ড্রাইভার স্যালুট দিয়ে এগিয়ে এসে বলল, ক্যাপ্টেন কোথায় যাবেন? ইরাত সবার উদ্দেশ্য এক নজর তাকিয়ে বলল, আগে একটা রেস্টুরেন্টে বা কোনো ক্যাফেতে নিয়ে চলো। সকাল সকাল কফি না খেলে জমবে না। ইরাদের কথায় ড্রাইভার তার নিজের সিটে চলে গেল। বাস ছুটল আপন গতিতে। কিছুক্ষণের মধ্যেই বাস এসে থামলো ঢাকা উত্তর একটা ছোট্ট মাঝারি ক্যাফের সামনে। টেক আউটের সামনে জায়গাটা ছোট্ট, তবে যেটা বড় না হলেও অনায়াসে 30 থেকে 40 জন বসতে পারে। ইরাত বাস থেকে নামতে একে একে সবাই নেমে এলো। পাশ থেকে লেফটেন্যান্ট তিহান বলে উঠল, ক্যাপ্টেন এটাই তো জাস্ট ক্যাফে মনে হচ্ছে। ইটস ওকে, আমরা জাস্ট কফি খাবো, তারপর সোজা বাড়ি। বলে ভেতরে চলে গেল সাথে সবাই। সবার পরনে ফর্মাল ড্রেস আপ। ভেতরে গিয়ে বসতে সেখানকার মালিক বিনয়ী মুখে এগিয়ে আসলো। এই ছোট্ট ক্যাফের মালিক এক তরুণ, বয়স 24-এর কাছাকাছি হবে। বাবার টাকায় একটা ক্যাফে খুলেছে, বেশ বছর খানেক হলো। মাস গেলে বেশ টাকা ইনকাম হওয়ার জন্য সাথে আরো দুটো মেয়ে আর একটা ছোট ছেলে রেখেছে, তবে অন্যজন নয়, তারা তার নিজেরই বন্ধু। জিসান এগিয়ে গিয়ে ইরাদের টেবিলে দাঁড় হয়ে বিনত সুরে বলল, স্যার
আপনাদের কি লাগবে বলুন? পাশ থেকে ইরাত এক নজরে ছেলেটাকে দেখলো। ছিপছিপে গঠনের শ্যামলা বর্ণের একটা ছেলে, দেখতেও বেশ পরিপাটি। ইরাদের সামনে মেনু কার্ডটা ধরতে ইরাত হাত উঁচিয়ে না করে সূক্ষ্ম গলায় বলল, আমাদের জন্য জাস্ট কফির ব্যবস্থা করুন। ওকে স্যার। বলে জিসান দ্রুত ক্যাফের কিচেনে চলে গেল। ভেতরে গিয়ে তারা গলায় হাঁ ক ছাড়ল, ফারিসা জলদি 30 কাপ কফি বানান। আর তুবা, তুই কফির কাপগুলো রেডি কর। কিচেনের ভেতরে তখন বসেছিল 30 বছরের এক তরুণী, ফারিসা তাবারসুম। কোলে তার 4 বছর 3 মাসের বাচ্চা ছেড়ে বসেছিল। তার পরনে একটা পুরনো সাদা গেঞ্জি আর হাফ প্যান্ট, তবে দেখতে যেন একদম রাজপুত্রের মতো সুন্দর। আর অপর সাইডে বসেছিল তুবা, যে ফারিসার সমবয়সী, আর তার পাশে বসে আছে জাহিদ। সে আর জিসার একই বয়সের। সকাল সকাল সাধারণ কোনো কাস্টমার আসে না, তাই তারা আড্ডা জমিয়েছিল প্রতিদিনের মতোই। কিন্তু এই প্রথম এত সকালে কাস্টমার এলো, তার উপর আবার 30 জন। দ্রুত ব্যস্ত হয়ে ফারিসা উঠে দাঁড়ালো। ছেলেকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে কোমর অবধি চুলগুলো হাত দিতে পেঁচিয়ে খোপা করে নিল। তারপর ছেলেকে সামনে বসে থাকা জাহিদের দিকে ধরে বলল, জাহিদ, তুই ওকে নে তো, একটু ছেড়ে দিস না, কিন্তু নয়তো আকাম করবে। জাহিদ মুচকি হেসে বাচ্চাটাকে কোলে তুলে নিল। জাহিদের কোলে উঠে ছোট্ট ইরাস আধো আধো সুরে বলে উঠল, মা, কাজ কাজ করবে করবে বলেই ফোকলা দাঁতে হা করে তাকিয়ে রইল জাহিদের মুখে প্রাণে। জাহিদ ইরাসের তাকানো দেখে হেসে উঠল আর বলল, জি স্যার, আপনার মা কাজ করবে। আপনি একটু লক্ষ্মী ছেলের মতো চুপটি করে থাকেন তো। চলুন দেখে আসি বাইরে কারা এলো। জাহিদ ইয়াসকে নিয়ে ক্যাফের মূল অংশে আসতেই দেখলো 6-5টা টেবিল জুড়ে এক ঝাঁক তরুণ বসে আছে। সবার চুলের ছাট, চেহারার গঠন দেখে বোঝা যাচ্ছে কোনো চাকরিজীবী তরুণ হয়তো তারা। ঘাড় বকাতে কাচের দেওয়ালে ভেদ করে বাইরে তাদের নেভি চেনা বাসটা দেখতেই বুঝতে পারলো এরা সব নেভি লোক। ইরাত আর তিহান যখন নিজেদের গল্প মজে উঠল, হঠাৎই তিহানের চোখ গেল কিছুটা দূরে। দাঁড়ালো জাহিদ তা আর তার কোলে থাকা বাচ্চাটার উপরে। ফর্সা গঠনে সুন্দর বাচ্চা দেখে তিহান প্রফুল্ল সুরে বলল, বাচ্চাটা কি সুন্দর 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 দেখুন ক্যাপ্টেন। তিহানের কথা শুনে ইরাত ও সেই দিকে তাকালো। তাকানো মাত্রই তার দৃষ্টি যেন ক্ষণিকের জন্য স্থির হলো। বুকের মধ্যে কেমন যেন হঠাৎ মোচড় দিয়ে উঠল। ফর্সা গোলগাল একটা বাচ্চা, যার চুলের স্টাইল, চোখের চাহনি হুবাহুব যেন নিজের মতোই মনে হচ্ছে। এরই মাঝে ইরাদের ব্যাঘাত ঘটল তিহানের কথায়। ব্যাঘাত ঘটতেই ইরাদ হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল এমন ভাবনার জন্য। তিহান হাত তুলে জিহাদকে ডেকে বলল, এই যে ভাইয়া, একটু এদিকে আসবেন। অচেনা এক ছেলের ডাকে জিহাদ এগিয়ে আসতেই তিহান বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে বলল, ওকে কি একটু কোলে নিতে পারি? এটা কি আপনার ছেলে? জিহাদ ইয়াসকে তিহানের কোলে দিয়ে হেসে বলল, না স্যার, এটা আমার বান্ধবীর ছেলে। তিহানের কোলে গিয়ে ইয়াস বড় বড় চোখ করে ওর মুখের দিকে তাকালো। তারপর আদো আদো গলায় জিজ্ঞেস করলো, তুমি তো কে? পাশ থেকে ইরাদ কৌতূহল সামলাতে না পেরে বাচ্চাটার গাল টিপে নরম গলায় বলল, তোমার নাম কি বাবু? ইরাস এবার ইরাদের দিকে তাকালো। ছোট্ট ছোট্ট চোখখানা অজান্তেই রয়ে চিকচিক করে উঠল। প্রশান্ত হলো তার ছোট্ট ঠোঁট জোড়া। কয়েক সেকেন্ডের জন্য ছেলেটা তাকিয়ে থেকে হুট করে হাত বাড়ানো ইরাদের কোলে উঠে দাঁড়ালো। তা দেখেই তিহান ফিক করে হেসে বলল, ক্যাপ্টেন, ও তো আপনাকে পছন্দ করে ফেলেছে। নিন, এবার একটু কোলে তুলুন। ইরাত
ইয়াসকে কোলে নিতেই ইয়াস খুশিতে হাততালি দিয়ে বলে উঠল, তুমি তো খুব সুন্দর, ভালো। বাচ্চাটার কথা শুনে ইরাদের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। বাচ্চাটা ঠোঁটটি ধরে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? ইয়াদ। ইরাদ কিছুটা ভ্রু কুঁচকে তাকাতেই জাহিদ পাশ থেকে হেসে বলে উঠল, আরে ও আসলেই ইয়াস বলেছে, খালি তোতলায় তো, তাই এমন শোনাচ্ছে। ইরাদ ইয়াসের মাথায় হাত বুলিয়ে বলল, বাচ্চা মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে। বয়স কত ওর? এই তো প্রায় 4.5 বছর হবে হয়তো। এতক্ষণে তিহান গম্ভীর মনোযোগ নিয়ে ইরাদ আর ইয়াসকে দেখছিল। দুজনের কথায় মাঝেই ইরাদকে বলে উঠল, তিহান, ক্যাপ্টেন একটা জিনিস খেয়াল করেছেন? বাচ্চাটার মুখের আদলার চোখের গঠন কিন্তু হুবাহু আপনার মতোই দেখতে। ইরাদ এবার সারু চোখ করে বাচ্চাটার মুখের দিকে তাকালো। ঠিক তখনই জিছান আর ফারিসা দুজন দুটো বড় বড় করে ট্রেতে করে কফি নিয়ে হাজির হলো। ফারিসা সোজা ইরাদের টেবিলের ওপর ট্রেটা রাখলো। তারপর একে একে সবাইকে দিতে শুরু করলো কফির কাপ। কফির কাপটা ইরাদের সামনে ধরতেই আচমকা ইরাদের মুখ দেখে সাথে সাথে হাত দুটো থেমে গেল। হাসি মুখে মুহূর্তেই ভয়ে পরিণত হলো। ফারিসা যেন ভয়ে চেপে জমে গেল। ইরাদও কফির কাপটা নিতে গিয়েও থমকালো। সামনে থাকা মেয়েটাকে দেখে যেন ভেতরে সমস্ত অতীত এসে হানা দিল এক নিমিষেই। দীর্ঘ 5 বছর পর নিজের স্ত্রীকে এভাবে ক্যাফেতে ওয়েটারের পোশাকে দেখবে তা সে স্বপ্নেও ভাবেনি। তার উপর আবার ঢাকা শহরে যে মেয়ে একদিন বোরকারত্বে অজুহাতে তাকে অবলিয়ার ছুঁড়ে ফেলেছিল, সে আজ এখানে। তাকে দেখে ইরাদের চোখ মুখ মুহূর্তের মাঝে শক্ত হয়ে উঠল রাগে আর ক্ষোভে। অন্যদিকে ইরাদের কোলে নিজের ছেলেকে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল অজানা ভয়ে। ফারিসা আর এক মুহূর্তে দেরি না করে ট্রেটা টেবিলের উপর রেখে প্রায় ছিনিয়ে নেওয়ার মতো করেই ইয়াসকে তার কোল থেকে নিজের কোলে নিয়ে হনহনিয়ে কিচেনের দিকে চলে গেল। টেবিলের বসা বাকি সব জুনিয়র অফিসাররা সহ জিহাদ এই অদ্ভুত কাণ্ড দেখে হা হয়ে রইল। কেউ কিছু বুঝতে পারলো না, কিন্তু ইরাদ ততক্ষণে রাগে নাকের পাতা ফুলিয়ে কফির কাপ একটু শক্ত করে চেপে ধরে টেবিলে রাখলো কিছুক্ষণ শব্দ করে। পেছন থেকে জাহিদ আর তিহান কিছু বললেও কোনো কানে করলো না। ফারিসার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কিচেনে এক কোনায় দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। ভয়ে যেন তার শরীর কাঁপছিল। ছেলেকে বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখলো। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক রাশভারী গম্ভীর আর চেনা কণ্ঠস্বর, তুমি এখানে কেন? আর তোমার কোলে ওটা কে? ফারিসা। এতগুলো বছর বাদে মানুষটার সাথে আবার দেখা হবে তা ফারিসা কল্পনাও করেনি। 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনা কেবল তার জীবনে এক অভিশাপ ছাড়া কিছুই না। মাথা নত করে রইল, বুক আঁকড়ে ধরে রাখলো নিজের ছেলের মাথায়। এই ছাড়লেই বুঝি ছিনিয়ে দেব। এতটা শক্ত করে ধারালো যেন কেউ ছিনিয়ে না নেয়। ফারিসার এমন আচরণ ইরাদের নজরে ঠিকই পড়ল। তার জীবন বলতে সেই ইরাশার একমাত্র আশা, যার সাথে পুরো জীবন পার করার অঙ্গীকার হয়েছে তার যেন। ফারিসার জাতকুল বলতে কেউ বা আছে তার? না আছে মা, না আছে বাবা, আর না আছে আত্মীয়। যারা ছিল তারা কেবল তার সর্বনাশের এক সাক্ষী কেবল। শুধু সাক্ষী বলে কম হবে, শত্রুপক্ষ ছিল। সামনে থাকা মানুষটাকে রেখে রীতিমতো কাঁপুনি শুরু হয়েছে তার বুকের ভেতরে। ইয়াস মাথা নাড়াতে না পেরে চোখে কিছুটা বাঁকিয়ে পেছনে দেখলো। ফারিসের বাচ্চাটাকে ইরাসের দিকে কঠোর, যেন এ সবকিছু বিভর্ষণ করে ফেলবে সেই চোখ দিয়ে। রাগে কপালের রাগগুলো ফুলে উঠল, দুই হাতের নীল রগগুলো ফুলে উঠেছে, যা তার শার্টের হাতা গোজানো ঢাকায় পুরো দৃশ্যমান যেন। কপাল কুঁচকে
তাকিয়ে রইল ফারিস মুখে প্রাণে। ফারিসা ইরাদের দিকে একবার তাকালো, কিছুটা কম্বিত গলায় বলে উঠল, এটা আমার সন্তান। বাচ্চাটা কার এসব জেনে আপনার কি কাজ চৌধুরী সাহেব? ইরাদ তার প্রশস্ত কাঁধ ঝাঁকিয়ে ব্যঙ্গ হেসে উঠল। ফারিসা কম্বিত গলায়, শোনো। পকেটে দুই হাত গুজে শক্ত গলায় জিজ্ঞেস করলো, তা ভয় পাওয়ার কারণটা কি? বাচ্চাটার বাবাকে? ফারিসার হাত আরো শক্ত হলো। ছেলেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, তা আপ নার জেনে কি হবে? ইরাশা ফেলে কিছু বলতে যাবে তার আগেই এক অচেনা পুরুষ কণ্ঠ শুনে থেমে গেল। আমার ইরাশ বাবা কই রে? বলেই জিসান কিচেনের ভেতর প্রবেশ করলো। ইরা ইরাতকে দেখেও না দেখার ভান করে সোজা ফারিসার থেকে ইয়াসকে নিজের কোলে নিয়ে সামনে ঘুরে বলল, স্যার আপনি এখানে কেন? আপনার এখানে আসা উচিত হয়নি, প্লিজ ভেতরে যান। ইরাত ললিতার চোখে তাকালো জিসানের দিকে, কিন্তু জিসান ভয় পেল না, বরং শীতল চাহনি ক্ষোভ করলো সে। ইরাত চোখ ঘুরিয়ে ফারিসার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ফারিসাকে বলল, তোমাদের মতো মেয়েরা আসলেই দুই ঘাটের পানি খেয়ে বেড়ায়, স্বার্থপর একটা মেয়ে। এর মাঝে কি আছে ফারিসা? একটা রেস্টুরেন্টের ওনাকে শেষেমেশে লাইক, সিরিয়াসলি। অবশ্য তোদের মতো মেয়ের এইসবই ডিজার্ভ করে। বলে গট গট পায়ে বেরিয়ে গেল কিচেন থেকে। ইরাত বেরিয়ে যেতে ফারিসা যেন জোরে শ্বাস ফেলল। ভয়ে এতক্ষণে ভেতরে সব যেন গুলিয়ে যাচ্ছিল তার। মাথা তুলে জিসানের দিকে তাকাতেই জিসান স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, চিন্তা করিস না তুই, বস এখানে, ওকে নিয়ে আমি বাইরে যাচ্ছি। জিসান, তুই বুঝলি কি করে ওটা? ইরাত। জিসান ক্ষীণ হাসলো আর বলল, তোর বাড়িতে ছবি আছে ওনার, একবার দেখছিলাম। বলে আর দাঁড়ালো না ইয়াস, কে নিয়ে ফারিসাকে কোলে দিয়ে বেরিয়ে গেল। জিসান চলে যেতেই ফারিসা নিঃশব্দে কেঁদে উঠল। ইয়াস মায়ের মুখে দিকে মাথা উঁচিয়ে তাকালো আর বলল, মা তুমি কাঁদছো কেন? ফারিসা টলমল চোখ নিয়ে তাকালো ছেলের মুখপ্রাণে। ছেলের কপালে একটা চুমন একে বলল, কয় বাবা কাঁদছিস না তো? তুমি কি বাসায় যাবে বাবা? ইরাস মাথা দুলিয়ে না বলল আর আদো আদো সুরে বলল, মা ওটাতে কে? দুষ্টুমি কি আমল মতো পচালো। ফারিসা লোকে আদো কণ্ঠস্বর শুনে কিছুটা হেসে উঠল আর বলল, না বাবা, ওটা পচা লোক না, ওটা ভালো লোক। তোমার বাকি কথা বলার আগে থেমে গেল আর বলতে পারল না। সে ছেলের মুখে প্রাণে তাকিয়ে রইল শুধু। যার কোনো অস্তিত্ব নেই তার জীবনে, তার পরিচয় দিয়ে একটা শিশুকে আশা না দেওয়া ভালো। গত 4টে বছর কষ্ট করে বুকে আগলে রেখেছে, মানুষ করেছে একা হাতে এতগুলো বছর। ঠিক সে ঠিকই পারবে তাকে মানুষ করতে বাকি জীবন। বাবার পরিচয় নাই বা পেল সে। ছেলের মাথার চুলগুলো সুন্দর করে বিলি কেটে বলে উঠল, আজ আর এখানে থাকবো না, চলে চলো আমার বাড়ি গিয়ে রান্না করি। তুমি কি খাবে আজ? ইরাস মায়ের কথায় ড্যাব ড্যাব করে তাকালো মায়ের দিকে। অতঃপর চকচকে দাঁতগুলো বের করে ঠোঁট প্রশস্ত করে বলে উঠল, ডিম। ছেলের কথায় ফারিসা ফিক করে হেসে উঠল আর বলল, আচ্ছা চলো, তোমার আজ ডিম রান্না করে দেব। বলেই ব্যাগ গোছাতে লাগলো। ইরাত কিচেন থেকে বাইরে বেরিয়ে সোজা গট গট পায়ে গেটের দিকে যেতে যেতে হুঙ্কার দিয়ে বলল, তিহান, বিল করে উঠে এসো সবাই দ্রুত। বলেই বেরিয়ে গেল ক্যাফে থেকে। তা দেখে তিহান সহ বাকি সবাই কিছুটা হতভম্ব হলেও তিহান উঠে সবাইকে বলল, দ্রুত বের হওয়া সবাই। তিহান হুমকি জারি করতেই সবাই একে একে বেরিয়ে যেতে লাগলো। জিসান বাইরে আসতেই তিহান বিল দিয়ে বেরিয়ে যায়। তাদের যাওয়ায় এক নজর
কাচের বাইরে নজর বুলিয়ে দেখলো। তারপর জিসান সোজা কিচেনে যেতেই দেখলো ফারিসার ব্যাগ গোছাতে চলে যাওয়ার জন্য। জিসান পরনে এক্সপেন্ড খুলতে খুলতে বলল, চলে যাচ্ছিস? পাশে এসে দাঁড় হলো জাহিদ আর তুবা। কেউ কিছু বলল না। তুবা ইয়াসকে কোলে নিয়েই বলল, আর একটু থাক, যাচ্ছিস কেন? ফারিসার ব্যাগ কাঁধে নিয়ে তুবার থেকে ইয়াসকে নিচে নামিয়ে ইয়াসের হাত ধরে বলল, চিন্তা করিস না, কাল সময় মতো আবার আসবো। তোরা ভার্সিটি গেলে যা, আমি যাব না আজ। সবাইকে বলতেই জিসান পাশ থেকে শান্ত গলায় বলল, কেন ভার্সিটি আসবি না? ইয়াসকে নিয়ে আয়, আমি আছি তো। ফারিসার ছেলের মাথায় হাত বুলিয়ে শীতল কণ্ঠে বলল, থ্যাঙ্কস জিসান, কিন্তু আজ যেতে মন চাইছে না। আজ আমি আর ইয়াস বাড়িতেই থাকবো। তুবা, তুই কাজ শেষে আরামে আসিস। তুবাকে বলেই বেরিয়ে গেল। তুবা আর জিহাদ মুখ চাওয়াচাওয়ি করলে জিসান ইশারায় চুপ করতে বলে। তাদের সাথে আসা গেট অবধি এগিয়ে দিয়ে আসতে গেল। জিসান সেই দিকে এক নজর বুলিয়ে জিহাদ চাপা স্বরে ফিসফিসিয়ে বলল, কিছুক্ষণ আগে যারা এসেছিল তাদের মধ্যে একজন হয়তো ফারিসাকে চিনে কিচেনে এসেছিল, তবে দুজনের মাঝে কি হয়েছে জানি না। তুবা তা শুনে বড় বড় চোখ করে তাকালো আর বলল, কি বলছিস, কে ছিল ওটা? দেখতে কেমন? জিহাদ মাথা চুলকে সবকিছু বলতেই তুবা মুখ কিছুটা গম্ভীর হলো। প্যালেস, বিশাল জায়গা জুড়ে চৌধুরী ম্যানশন বাড়ি। উত্তরা সেক্টর 12 এর বিশাল গেটের সামনে এসে বাস থামতেই ইরাস নেমে পড়লো। ইরাত নামতেই বাস চলল তাদের নিজ নিজ গন্তব্যে। ইরাত লাকেশটা নিয়ে সামনের গেট খুলে ভেতরে ঢুকতে গেট দারোয়ান এসে তারা গলায় বলল, কে আপনি স্যার? ভেতরে যাচ্ছেন কেন? ইরাদের পা থেমে গেল। ঘাড় বাঁকিয়ে পাশ ঘুরতেই লোকটি সজাগ হলো। উৎফুল্ল কণ্ঠে বলল, আরে স্যার, আপনি ইরাদ চান না? ইরাদ সূক্ষ্ম ঠোঁট বাঁকিয়ে ছোট্ট উত্তর দিল, জি। কেমন আছেন আপনি? লোকটির মাথা নাড়িয়ে বলল, জি, আমি ভালো আছি বাপ। বাড়ির সবাই তো বাসার পিছনে সকাল সকাল আজ চায়ের আড্ডায় বইসা আছে। আপনি আসবেন ওরা জানে না স্যার। না বলে আসেনি। বলেই সোজা হাঁটতে শুরু করলো লোকটি। ফের ডেকে বসলো, স্যার, ব্যাগটা আমার কাছে দেন। আপনার ডিউটি করুন, আমি পারবো যেতে। বলে ইরাত সোজা হাঁটতে শুরু করলো। লোকটিও আর এগোলো না, নিজের কাজের মনোযোগ দিল। বাড়ির মাঝে পাকা রাস্তা করা আর দুপাশে সুন্দর করে বাগান করে সবুজ ঘাস ছোট্ট ছোট্ট। বাম সাইডের বাগান জুড়ে ফুল, ফল, আরো নানান পাতাবাহারের গাছ। এসবে চাষ করা হয়। বড় বড় ফলের গাছ হাওয়া, ছায়া আর বাতাসের ভরপুর থাকে পুরো বাগানটায়। আর ডান সাইডে এক পাশে সুন্দর করে বাতাসের জন্য ব্রেঞ্চ বসানো আছে কয়েকটা। আর বাসায় কোনো প্রোগ্রাম বা কোনো উচ্ছ্বাস লেগেই এই সাইডটায় সবাই করে সাথে খেলার জন্য দারুণ জায়গা। বাড়ির পেছন সাইডেও বড় বড় গাছপালা, সেখানেও বসার জায়গা করা আছে। ইরাদের যখন 15 বছর বয়স তখনই তার বাবা হাদুল চৌধুরী এই বাড়িটা করে। এই বাড়িতে সদস্য হবে বেশ জন হবে। ইরাদের বাবা দুই ভাই, ইমহাদুল চৌধুরী ইরাদের বাবা, বড় আর ছোট তারেক চৌধুরী। দুই ভাই মিলে থাকে এ বাড়িতে। ইরাদ সোজা বাড়ির সামনে চলে গেল। দোতলা বিশিষ্ট বড় মাপের বাড়ি, প্রায় কয় কোঠার ওপরে বাড়িটা করা হয়েছে তা জানা নেই, কিন্তু বাড়িটা দেখতে দেখার মতো সুন্দর। সদর দরজা পেরিয়ে ভেতরে যেতেই বিশাল লিভিং রুম। সেখানে গিয়ে সোজা সোফায় বসলো। পাশে ছোট্ট টেবিলের ওপরে অ্যাকোরিয়ামটা রেখে গা এলিয়ে দিল সোফায়। কারো উপস্থিত টের পেয়ে বাড়ির
কিচেন থেকে কাজের মেয়ে বেরিয়ে এসে বলল, এ কে আপনি? বলা নেই শোনা নেই, কলিং বেল না বাজিয়েই ভেতরে ঢুকেছেন। ইরাত মাথা তুলে এক নজর তাকালো মেয়েটার দিকে। অল্প বয়সী হবে মেয়েটা, শ্যামলা বনর দেখতে। ইরাদের তাকানো দেখে মেয়েটা ফের কোমরে হাত দিয়ে কটমটিয়ে বলল, খারান ম্যাডাম, আরে ডাকি আগে। আপনি কে? ইরাদের শীতল কণ্ঠে শিউরে এবার বাঁকা চোখে তাকালো ইরাদের দিকে। তারপর হুট করে চিৎকার দিয়ে উঠল, যেন বাড়ির সহ কাঁপিয়ে তুলল, ম্যাডাম গো, বাড়িতে চোর ঢুকেছে, তাড়াতাড়ি আসেন। এত জোরে চিৎকার দেওয়ায় ইরাত রাগে দোকান চেপে ধরলো। বিরক্তিতে চোখ মুখ খিসে উঠে সামনে তাকালো। ইরাদের গরম চোখ পাকানো দেখে শিউরি মুখ বাঁকালো। এরই মধ্যে পিছনে গেট দিয়ে ভেতরে হুড়মুড়িয়ে ঢুকলো সাপ্তাহিক ছুটি থাকায় আজ ইমহাদুল আর তারেক বাড়িতেই ছিল। তারাও ভেতরে এলো, সাথে এলো ইমাদের মা, ইরাদের ছোট্ট ভাই ইভান চৌধুরী। ইভান এবার অনার্স 3য় বর্ষের। তারেক চৌধুরীর ছোট্ট মেয়ে সাবাহা চৌধুরী ও এগিয়ে আসলো। তারেক চৌধুরীর 2 মেয়ে, বড় মেয়ে তমা চৌধুরী এবার অনার্স ফাইনাল ইয়ারে, আর ছোট্ট মেয়ে সাবাহা চৌধুরী এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। তমা আর তার মা সুমনা চৌধুরী ওদের ছাদে ছিল। শিউলির ডাকে তারাও নেমে এলো। ইরাদের মা ইভান চৌধুরী ভেতরে ঢুকতেই সোফায় বসে থাকা ছেলেকে দেখেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পেছন থেকে ইরাদের দাদি আয়শা চৌধুরী ভেতরে আসতেই ইরাদকে দেখে তার যেন মুখে লম্বা হাসি রেখা ফুটে উঠল। ইরাদের দাদি বয়স কমপক্ষে 70 এর ওপরে হবে, তবুও তার গঠন আর ভাব দেখলে কেউ বুঝতে পারবে না এত বয়স তার। এগিয়ে আসতে ইরাত উঠে এসে দাদির হাত ধরে বলল, কেমন আছো দাদি? আমি তো ভীষণ ভালো আছি। তা হঠাৎ করে আইলা যে, বলা নাই, বললা না কেন আমাদের? সারপ্রাইজ দিব বলে। বলেই মায়ের কাছে এগিয়ে গেল। মায়ের মাথায় নিচু করে থাকতে দেখে ইরাত কিছুটা নিচু হয়ে ঝুঁকে আসতেই ইভান যেন বাঁধ ভাঙলো। হাউমাউ করে কেঁদে উঠলো। ইরাত জড়িয়ে ধরলো মাকে আর বলল, আমি চলে এসেছি আম্মু, কেঁদো না আর। তোমার ছেলে এখন বাংলাদেশে থাকবে আর তোমাকে জ্বালাবে না। ইমহাদের কথা শুনে তার দাদি তাদের দুজনের দিকে তাকিয়েই বলে উঠল, তাহলে তো ভালোই হইল, এবার বিয়ের ব্যবস্থা করতে হবে। বিয়ের ব্যবস্থা শুনতেই ইরাদের হাসি মুখটা বিলীন হয়ে গেল। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে গল্পটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প তুমি এলে বসন্ত নামে চলবে।